দেবাঞ্জন গুহ ঠাকুরতা, রয়েছেন দিলীপ কুমার দাস, আনন্দ দে, প্রশান্ত সরকার, পিন্টু দত্ত, দেবলীনা সাহা রয়, রতন সাহা এবং শ্যামসুন্দর ঘোষ সহ যার জন্য আজকে এই জনসভা, যাকে কেন্দ্র করে আজকে এই জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আশীর্বাদ ধন্য প্রার্থী জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ এবং সমর্থনকে পাথেয় করে এই নির্বাচনী কেন্দ্র থেকে লড়াই করছেন বর্ণালী দে রায় মহোদয়া। আমার পূর্ববর্তী বক্তা তার বক্তব্য রেখেছেন, তার আবেদন রেখেছেন, তিনি সভামঞ্চে রয়েছেন, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা অগণিত মা ভাই বোনেরা এই রোদ উপেক্ষা করে, আমি দেখতে পাচ্ছি মায়েরা হাত পাখা নিয়ে বসে রয়েছে এবং মায়েদের আজকে উপস্থিতি প্রমাণ করছে যে আগামী দিন মাতৃশক্তি, নারী শক্তি যার সাথে থাকে তাকে কেউ পরাজিত করতে পারে না। সুতরাং জয় বাংলার মেয়েরই হবে, বহিরাগতদের নয়। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই কঠোর রোদ উপেক্ষা করে সভাস্থলে এসে পৌঁছেছেন। দীর্ঘক্ষণ ধরে সভা চলছে এবং এই গরমে যারা ঠাই বসে সভা শোনেন বা সভায় বক্তব্য শোনেন, তারা শুধুমাত্র বক্তব্য শোনার জন্য আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 17 তারিখ লাইনে ভোটটা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেবো এবং তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করব। আপনারা দেখেছেন ইতিমধ্যেই 4 দফায় নির্বাচন আমাদের রাজ্যে সম্পূর্ণ হয়েছে। প্রথম দফায় জঙ্গলমহলে ভোট ছিল, দ্বিতীয় দফায় পূর্ব পশ্চিম মেদিনীপুর, তৃতীয় দফা হাওড়া, হুগলি কিছু আসনে ছিল, দক্ষিণ 24 পরগনা ছিল এবং চতুর্থ দফায় দক্ষিণে ছিল, হাওড়ায় ছিল, হুগলিতে ছিল। তো যাই হোক, আপনারা দেখেছেন প্রথম দফায় গণতান্ত্রিকভাবে জঙ্গলমহলের মানুষ বহিরাগত বিশ্বাসঘাতকদের হাত ভেঙে জবাব দিয়ে দিয়েছে। দ্বিতীয় দফায় গণতান্ত্রিকভাবে পা ভেঙেছে। তৃতীয় দফায় আর চতুর্থ দফায় তো দক্ষিণ 24 পরগনা জেলা ছিল, দক্ষিণবঙ্গের জেলা হাওড়া, হুগলি, আর আমার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা ছিল। আমি কোমর আর মাজা দুটোই ভেঙেছি। পঞ্চম দফাটা আপনাদের, নদিয়া, রানাঘাট। আমি আপনাদের অনুরোধ করব লাইনে দাঁড়িয়ে ভোটটা দিয়ে এদের ঘাড় আর মাথাটা আপনারা ভাঙার দায়িত্ব নিন। আর থাকলো ষষ্ঠম, সপ্তম, অষ্টম, বহিরাগত বিশ্বাসঘাতক ধাপ্পাবাজ আর 2 নম্বরীগুলোর ঔদ্ধত্য, অহংকার এবং দম্ভকে বাকি জেলার মানুষ ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে এবং 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বনহরি হরি বল, ধাপ্পাবাজদের খাটে তোল বলে আমরা বাংলা থেকে বিদায় দেব। আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আপনাদের অনুরোধ করব, তার কারণ আপনারা দেখেছেন কিভাবে এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে জোর জবরদস্তি বাংলা দখল করবে বলে বাঙালির উপর গুলি চালাতে এখন ইতস্তত বোধ করছে না। আপনারা দেখেছেন চতুর্থ দফায় গত 10 তারিখ ভোট ছিল। শীতলকুচিতে কুচবিহার জেলার 5 জন রাজবংশীকে কেন্দ্রীয় বাহিনী গুলি করে মেরেছে। বলছে আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়েছে। আপনি বলুন, আত্মরক্ষার জন্য কখন গুলি চালানো হয়? যার উপর গুলি চালানো হচ্ছে তার হাতে বন্দুক ছিল, তার হাতে পিস্তল ছিল, তার হাতে বোম ছিল, অস্ত্র ছিল, এমনকি একটা লাঠি ডান্ডাও তার হাতে ছিল না। তার অপরাধ কি? সে বাংলা মায়ের সন্তান। তার দোষ কি? সে গরিব। তার অপরাধ কি? সে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যাচ্ছিল, দিল্লির বশ্যতা, মধ্যপ্রদেশের নেতাদের বশ্যতা স্বীকার করেন। তাই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছে। আত্মরক্ষার জন্য যদি કોઈ কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালাতে হয়, তাহলে গুলিটা আপনি হাতে চালাতেন, গুলিটা আপনি হাঁটুতে মারতেন, গুলি আপনি পায়ে মারতেন। আপনি গুলি সরাসরি বুকে মেরেছেন। কার ইন্ধনে, কার প্ররোচনায় গুলি চালিয়েছেন আপনারা কি ভাবেন? বাঙালি বোঝে না, বাঙালি অবুঝ। আপনি বাঙালিদের রক্তে বাংলা দখল করতে এসেছেন। আমি আপনাদের অনুরোধ করব, মায়েরা, ভাইয়েরা, সমবয়সী যারা রয়েছেন, আমরা হিংসা সন্ত্রাস চাই না,
সাম্প্রদায়িকতা চাই না, আমরা শান্তি চাই। আগামী দিন বুলেটের জবাব 17 তারিখ ব্যালটের মাধ্যমে দিতে হবে। যারা বাংলাকে অশান্ত করে বাঙালিদের রক্তে বাংলা দখল করতে চাইছে, সেই মধ্যপ্রদেশ, গুজরাট আর উত্তরপ্রদেশের নেতাদের বাংলা ছাড়া করতে হবে আগামী দিনে। আপনারা দেখেছিলেন, শুনেছিলেন সায়ন্তন বসুর বক্তব্য কি বলেছিল? বলেছিল ভোট যখন হবে সিআরপিএফ কে বলবো যে গুলিটা বুকে চালান। মনে আছে সেই কথা না ভুলে গেছেন? মনে পড়ে? আমি রেকর্ডিংটা নিয়ে এসেছি, শুনবেন? শুনুন। শুনলেন বিজেপির নেতা কি বলছে? বলছে সিআরপিএফ কে বলে দেবো গুলি যেন বুক লক্ষ্য করে যায়, পা লক্ষ্য করে না যায়। আর গুলি গেছে বুক লক্ষ্য করে, পা লক্ষ্য করে নয়। আপনারা এখনো মনে করেন এই ঘটনা পূর্ব পরিকল্পিত নয়? আপনারা এখনো মনে করেন বিজেপি নেতাদের ইন্ধনে গুলি চালানো হয়নি? আজকে যে তরতাজা 5টা প্রাণ মারা গেল, এর দোষ কার? তাদের হাতে রক্ত লেগে আছে বাঙালির। দিলীপ ঘোষ দুদিন পরে বরানগরে সভা করে কি বলছে? যেখানে এমন একটা ঘটনা বেদনাদায়ক, মর্মান্তিক, দুঃখজনক, যার নিন্দা ধিক্কার জানানোর ভাষা আমাদের কাছে নেই। পরিবারগুলোর পাশে দাঁড়ানো তো দূরের কথা, সমবেদনা জানানো তো দূরের কথা। বিজেপির রাজ্য সভাপতি কি বলছে? বলছে শীতলকুচির ঘটনা দেখেছেন কি হয়েছে, সুদূরে যান, তাহলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। বিজেপির রাজ্য সভাপতি। প্রধানমন্ত্রী আইওয়াশ করার জন্য শিলিগুড়ির মাটিতে লোক দেখানোর জন্য কি বলছে? বলছে বহুত খারাপ হুয়া, কুচবিহার में जो हुआ बहुत खराब हुआ, ये दुखद घटना है, ये होना नहीं चाहिए था। আর পরের দিন তার রাজ্য সভাপতি কি বলছে? বলছে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আমি করজোড়ে আপনাকে অনুরোধ করব, আবেদন জানাবো, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে দ্বিচারিতা করবেন না বাংলার মানুষের সাথে। আপনাদের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব, মানববোধ আর বিবেকবোধ থাকে, আপনি দিলীপ ঘোষ আর রাহুল সিনহাকে বরখাস্ত করে, বহিষ্কার করে প্রমাণ করুন যে এই ঘটনায় দিল্লির কোন রকম প্ররোচনা বা ইন্ধন ছিল না। আপনাকে অনুরোধ করব, আপনি করুন। আর যদি না করেন তাহলে আমাদের বুঝে নিতে হবে যে কার ইন্ধনে গুলি চালানো হয়েছে, কার ইন্ধনে বাঙালিদের প্রাণ যাচ্ছে, কার প্ররোচনায় বঙ্গবাসীকে আপনারা মারছেন। আর শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছে সরকার তৃতীয়বার তৈরি হওয়ার পর এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। একজনের রক্ত এক ফোঁটাও পিঠা যাবে না। কত বড় মাথা এর সাথে যুক্ত, কার ইন্ধনে গুলি চলেছে, কেঁচো খুঁড়তে যদি কেউটে বেরোবে, কাউকে রেয়াত করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে। প্রথমে কি করলো? নির্বাচন কমিশন 8 দফায় নির্বাচন করাচ্ছে বাংলায়। আপনি দেখুন, যেখানে আসামে 3 দফায়, তামিলনাড়ুর মতো রাজ্য যেখানে 234টা আসন, 1 দফায় ভোট, কেরলে 1 দফায় ভোট, আজকে নদিয়াকে 2 ভাগে ভাগ করেছে। একটা ছোট জেলা, 17টা বিধানসভা, ঠিক আছে, আপনি জেলার ভোট একদিনে করুন, একটা বিশেষ রাজনৈতিক দলের সুবিধা করে দেবে বলে 8 দফায় ভোট করেছে। আপনি বলুন, এই 8 দফায় ভোট করে যারা বাংলার মানুষকে অস্বস্তিতে ফেলছে, অসুবিধায় ফেলছে, আপনারা আগামী দিন জবাব দেবেন না? দেখুন নির্বাচন কমিশনের ভূমিকা।
দেখুন আজকে ভারতীয় জনতা পার্টির নেতারা বড় বড় কথা বললে তাদের উপর প্রচারের নিষেধাজ্ঞা জারি করা হয় না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রচারের নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রথমে বিজেপির নেতারা চক্রান্ত করে মমতা ব্যানার্জির পা ভাঙলো, চিড়ে ভিজলো না। তার কারণ কি ভেবেছিল? যে পা ভেঙে বাড়িতে ঢুকিয়ে দেবো, প্রচার করতে পারবে না। মমতা ব্যানার্জি ভাঙা পায়ে হুইল চেয়ার করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কাঁপিয়ে বেড়াচ্ছে। তারপর এজেন্সি দিয়ে গায়ের জোরে ভয় দেখানো, তাতেও কাজ হলো না। তারপর শীতলকুচিতে বাঙালি খুন করা হলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চাইলো, বললো না 3 দিন যাওয়া যাবে না। তো 3 দিন আপনি আটকাবেন, চতুর্থ দিন কি করবেন? আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গেছে, বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, আপনি কদিন আটকাবেন? তারপর বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে আটকাবো, একদিন প্রচারের জন্য নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো। আমি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করব, অমিত শাহকে, যে আপনি সভা সমিতি করে রোজ সকাল বিকেল একটাই কথা বলছেন, ইসবার 200 পার। তা 200টা সিট যদি যেতেন এত ভয় কেন? একটা মহিলার সাথে লড়তে গিয়ে ল্যাজি গোবরে হতে হচ্ছে কেন? সবাইকে ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। আর তাবড় নেতা, যাদেরকে চোখে দেখা যেত না, যাদের পা মাটিতে পড়তো না, তারা এখন সকাল বিকেল দিল্লি থেকে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন শুরু করে দিয়েছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। সিপিএম বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাও, কংগ্রেস বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাটাও, বিজেপি বলছে তৃণমূলকে সরাও, আর বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বসাও। শীত গ্রীষ্ম বর্ষা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আমি আপনাদের বলছি, আমরা সর্বত্র উন্নয়ন নিয়ে কথা বলছি। আমি উত্তর থেকে দক্ষিণ সভা করছি, আপনারা শুনে রাখুন। এই লড়াইটা আমাদের থেকেও বেশি আপনাদের সকলের লড়াই। এই রানাঘাট দক্ষিণ বিধানসভা, উত্তর পূর্ব উত্তর পশ্চিম কৃষ্ণগঞ্জ, বিশেষ করে রানাঘাট সাব ডিভিশনের যারা ভোটার, তারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে 2019 সালে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারকে জিতিয়েছিল। বলুন, আপনাদের বিপদে আপনাদের দুঃখে জগন্নাথ সরকারকে পাশে দেখেছেন 2 বছর? ভেবেছিলেন কি আচ্ছে দিন আসবে? কি মায়েরা 400 টাকা রান্নার গ্যাস 900 টাকা করে দিয়েছে, ভালো লাগছে? সরষের তেল 170 টাকা লিটার, ভালো লাগছে? আচ্ছে দিনের নমুনা। পেট্রোল 100 টাকা লিটার, ডিজেল 90 টাকা লিটার। পোস্ত খেতে ভালোবাসেন? বাঙালি পোস্ত খেতে ভালোবাসেন। 1700 টাকা কেজি। কেরোসিনের দাম কত? আলুর দাম কত? পেঁয়াজের দাম কত? কেরোসিন তেলের দাম কত? রেলের প্ল্যাটফর্মের টিকিট কত? আর অন্যদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে, কারোর উপর 10 পয়সার বাড়তি কর চাপায়নি 10 বছরে। তাও বিনা পয়সায় শিক্ষা দিয়েছে, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে, বিনা পয়সায় রেশন দিয়েছে। 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে, 10 কোটি মানুষকে খাদ্যসাথীর আওতায় নিয়ে এসছে। আপনি বিজেপি করলেও আপনি স্বাস্থ্যসাথী পাবেন, আপনি সিপিএম করলেও পাবেন, আপনি কংগ্রেস করলেও পাবেন, আপনি নির্দল করলেও পাবেন, আপনি তৃণমূল করলেও পাবেন। বাঙালি হলেই পাবেন, বাংলায় থাকলেই পাবেন, কাউকে বঞ্চিত করে রাখেন। আপনি অস্বীকার করতে পারবেন? আচ্ছা দিনের নমুনা নিয়ে যারা বলেছিল এই করব তাই করব, বলেছিল সিএ করব, মনে আছে? সিএ এর গল্প দিয়েছিল, বলেছিল আপনাদের নাগরিকত্ব দেবো। আরে আপনারা তো নাগরিক, আপনাদের কি নাগরিকত্ব দেবে? এই বাংলা যতটা আমার, এই দেশ যতটা নরেন্দ্র মোদী অমিত শাহ, এই দেশ ততটাই আপনাদের। ভুলে গেলে চলবে না। আপনাদের কি নাগরিকত্ব দেবে? বলছে মতুয়াদের নাগরিকত্ব দেবো। তার মানে কি? মতুয়ারা অবৈধ। মতুয়ারা যদি অবৈধ হয়, নমশূদ্ররা যদি অবৈধ হয়, তাদের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। সব থেকে অবৈধ, বড় অবৈধ হলো তিনি। সব থেকে বড় অবৈধ হলো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের ভোটে নির্বাচিত হয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। আপনারা মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, আপনারা এমএলএ জিতিয়েছেন, আপনারা এমপি জিতিয়েছেন, আপনারা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, আপনাদের বলছে অবৈধ। কি আপনাদের নাগরিকত্ব দেবে? মমতা ব্যানার্জি ঘোষণা করেছে সবাই নাগরিক। আপনি বলুন, আপনার ভোটার আইডি কার্ড নেই, আপনার রেশন কার্ড নেই, আপনার আধার কার্ড নেই, আপনাদের কারোর পাসপোর্ট নেই, আবার কিসের নাগরিকত্ব দেবে? এর থেকে বড় প্রমাণ কি? এটা 2 নম্বরই, শুনে রাখুন। বলছে ডবল ইঞ্জিন সরকার দিন, তাহলে নাগরিকত্ব দেবো। জিজ্ঞেস করুন না, আসামে তো তোমাদের ডবল ইঞ্জিন সরকার, কি করেছে? কালকে দেখেছেন কি হয়েছে? ভোট সম্পূর্ণ হতে ডি নোটিশ বাড়িতে বাড়িতে গিয়ে টাঙিয়ে দিচ্ছে, এনআরসির নোটিশ।
আর সব কটা হিন্দু বাঙালি যাদেরকে নোটিশ দিচ্ছে, 19 লক্ষ লোককে এনআরসি করে বাদ দিয়ে দিয়েছে তালিকা থেকে, তাদের মধ্যে 12 লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি। এরা হিন্দুদের ভোট নিয়ে হিন্দুদেরকেই বঞ্চিত করে রাখে। এদের ফাঁদে পা দেবেন না, কানে শুনে না, চোখে দেখে ভোট দিন। আগামী দিন আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব। বলছে ডবল ইঞ্জিন সরকার, কেন জানেন? ডবল ইঞ্জিন সরকার দুদিক দিয়ে চুরি করবে, চোর ধরা পড়বে না। খুব মজা, দিল্লিতেও চুরি করছে আর বাংলাদেশেও চুরি করবে, আসামে কোনো চোর ধরা পড়ে না। আপনি দেখান না 5 বছরে একটা ইডি সিবিআই রেড আসামে হয়েছে, দেখেছেন? কেন বলুন তো? চোর ডাকাত সব মিলেমিশে ভাগ করে দিয়েছে। ডবল ইঞ্জিন যত পারছে চুরি করে ভাগ করে দিচ্ছে, কোনো চোর ধরা পড়ে না। আসাম পুলিশও ওদের, সিবিআইও ওদের, ইডিও ওদের। সেই জন্য ডবল ইঞ্জিন সরকার চাই বাবুদের। আপনি দেখুন যাদেরকে দলে নিয়েছে, কেউ সারদায় প্রধান অভিযুক্ত, কেউ নারদায় তোয়ালে মুড়ি দিয়ে টাকা নিয়েছে, কেউ কাগজ মুড়ি দিয়ে টাকা নিয়েছে। এরা এখন বিজেপির সম্পদ। আগে চোর ডাকাত চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায়। আপনি অস্বীকার করতে পারবেন? আপনি দেখুন এই দলটার কি অবস্থা। বলছে ডবল ইঞ্জিন সরকার। আসামে 12 লক্ষ বাঙালিকে এনআরসি করে বাদ দিতে চেয়েছে, তার মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি, 19 লক্ষর মধ্যে। আর আপনাদের বলছে কি সিএএ করব। আপনি প্রশ্ন করুন বিজেপিকে যে 2019 সালে সিএএ পাস হয়েছে, এখনো পর্যন্ত রুল ফ্রেম হয়নি কেন? ভারতবর্ষে 5 বছরে সংসদে আমি একজন সাংসদ, 50টা বিল পাস হয়েছে। প্রত্যেকটা বিলের রুল তৈরি হতে কতদিন সময় লাগে জানেন? খুব জোর হলে 2 মাস। সিএএ হয়েছে আজকে 1.5 বছর, এখনো রুল ফ্রেম হয়নি। অমিত শাহ কি বলেছে? বলেছে টিকা পর্ব মিটে যাবে, তারপর আমরা করব। ভারতের জনসংখ্যা কত? 130 কোটি। এখনো পর্যন্ত কত লোককে টিকা দিয়েছে জানেন? 1 কোটি লোককে। 130 কোটি লোককে টিকা দিতে 15 বছর লাগবে। তার মানে 15 বছর এরা সিএএ করবে না, ধাপ্পা দিয়ে চালাতে চায়, জুমলা দিয়ে। এরা যেভাবে আপনার সাথে ভাওতা করেছে, আপনাকেও একইভাবে ভাওতাবাজির মাধ্যমেই জবাব দিতে হবে। আপনার বাড়িতে যখন বিজেপি যাবে প্রচার করতে, ভালো ব্যবহার করবে, চা দেবেন, জল দেবেন, শরবত খাওয়াবেন, বলবে আগামী দিন তোমাদেরই ভোট দেবো বাবা। আর 17 তারিখ ভোটের নির্ধারিত পোলিং স্টেশনে যাবেন, নিজের ভোট নিজে দেবেন, তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বর্ণালী দে রায়কে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করবে। এরা বাবা বাছার ভাষা বোঝে না, এরা 2 নম্বরই। এরা যে ভাষায় বোঝে আপনাকে সে ভাষায় জবাব দিতে হবে। এরা ভালো কথা বোঝে না। বলুন না 2 বছরে আপনি কবার নরেন্দ্র মোদীকে দেখেছেন এই নদিয়ার মাটিতে? কবার অমিত শাহকে দেখেছেন 19 থেকে 21-এর মধ্যে? একবার দেখেছেন? সেই নির্বাচনের সময় এসছে, আবার এই নির্বাচনের সময়। আপনি দেখুন কৃষ্ণনগরে সভা করেছে, কতদিন পর এসছে? 2 বছর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সমর্থক সৈনিক নিজে মমতা বন্দ্যোপাধ্যায় কবার এসছে? আপনারা বলুন লকডাউনে, আমফানে, করোনা কালে কি আপনাদের পাশে দাঁড়িয়েছে? আপনাদের সুখে আপনাদের আনন্দে তৃণমূল কংগ্রেস থাকবে না, কিন্তু আপনাদের দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেসে থাকবে। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, আছে, থাকবে। আপনাদের বিপদের মুখে যদি পৌঁছান, কষ্টের সম্মুখীন হন, তৃণমূল কংগ্রেসের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আর দিদি যা বলে, দিদি কথা দিয়ে কথা রাখে। আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কোন কথাটা দিয়ে কথা রাখেন? আপনি বলুন নরেন্দ্র মোদী বলেছিল 15 লাখ টাকা দেবো, আপনারা পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, 7 বছর ক্ষমতায়। কত লোককে চাকরি দেওয়ার কথা? 14 কোটি। নদিয়ায় 14টা লোক আমাকে আঙুল দিয়ে দেখান তো, যাকে নরেন্দ্র মোদীর সরকার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে। আমি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে কথা বলবো, আমি উন্নয়নের নিরিখে কথা বলবো। বলেছিল নোটবন্দি করে 2 মাস ধরে আমাকে আপনাকে লাইনে দাঁড় করে বলেছিল কালো টাকা ধ্বংস করবো। কালো টাকা ধ্বংস হয়েছে, গরিব আজকে আরো গরিব হয়েছে, বড়লোক আজকে আরো বড়লোক হয়েছে। জিএসটি করে আজকে ছোট মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা লাটে তুলেছে। বলেছিল কি দেশের অর্থনীতিকে শক্তিশালী বলিষ্ঠ করবে, দেশের অর্থনীতি আজকে রসাতলে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বিনা পয়সায় খাদ্য দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় চিকিৎসা দেবো, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। মোদীজির 15 লাখ আপনার অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী আর রূপশ্রীর 25,000 টাকা আপনি পেয়েছেন, আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। এরা বলছে আমরা ক্ষমতায় এলে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেবো, আয়ুষ্মান ভারত করবো। আপনারা শুনবেন আয়ুষ্মান ভারতের সত্যি কি? আয়ুষ্মান ভারতের গল্প আমি আপনাকে বলে যাচ্ছি, এখানে ক্যামেরা রয়েছে, সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি। আর আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মামলা করে বিজেপির লোকেরা আমাকে জেলে ঢোকাবে।
কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে, কত ধানে কত চাল, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি যা বলছি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে বলছি, আপনি শুনুন। এই যে বলছে আয়ুষ্মান ভারত, আপনার বাড়িতে আপনার ছাদটা যদি পাকা থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে আপনার পরিবারের কোনো ফ্যামিলি মেম্বারের যদি হাতে মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে ছোট একটা টিভি রয়েছে, আয়ুষ্মান ভারত পাবেন না। এগুলো সরকারি গাইডলাইন, কেন্দ্রের সরকার গাইডলাইন তৈরি করেছে। আমি মিথ্যা কথা বললে আমার বিরুদ্ধে মামলা করুক কেন্দ্র সরকার। কিন্তু মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী আপনি কিছু থাকলেও পাবেন আর না থাকলেও পাবেন। এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল কত লোককে জানেন? বাংলায় 10 কোটি লোক থাকে, বলেছিল 10% লোককে দেবো। এই নদিয়া জেলায় এই ধরুন রানাঘাট দক্ষিণ বিধানসভা প্রায় 3 লক্ষ লোক বসবাস করে, তার মধ্যে 30,000 লোককে বলেছিল আমরা আয়ুষ্মান ভারত দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিলেন, বলেছেন করতে দেবো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে দিদি বলেছে আমি 2016 সালে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছি, আমাকে 45% মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। কিন্তু যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি উন্নয়নমূলক পরিষেবা পৌঁছাই 10 কোটি মানুষের বাড়িতে পৌঁছাবো। যখন আমি প্রশাসনিক প্রধান হয়ে বসেছি আমার কোনো জাতি ধর্ম নেই, একটাই ধর্ম মানব ধর্ম। আমি কাজ করলে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে সেই পরিষেবা যাবে। 10% লোককে আলাদা করে আমি পরিষেবা দিতে পারবো না। সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলায় যত লোক দেখছে সবাই স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ নেই। আর এই যে মায়েরা আজকে এসছেন, আপনাদের নামে দিদি স্বাস্থ্যসাথী কার্ডটা করেছে, মায়েদের নামে, দিদিদের নামে, বৌদিদের নামে। কেন জানেন? এই কার্ডটা তো বাড়ির কোনো যুবকের নামে করতে পারতো, কোনো কম বয়সী ছেলের নামে করতে পারতো, কোনো যুবতীর নামে করতে পারতো, কোনো বয়স্ক লোকের নামে করতে পারতো। আপনাদের পরিবারের যে গৃহকর্তা তার নামে করতে পারতো, তা তো দিদি করেনি। দিদি কার্ডটা আপনাদের নামে করেছে। তার কারণ কি জানেন? মহিলারা বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান তখন আপনার বাবা মা ভালো আছে না খারাপ আছে, দুবেলা খেয়েছে না খায়নি, সুস্থ রয়েছে না অসুস্থ রয়েছে, কেউ 1 গ্লাস জল হাতে বাড়িয়ে দিয়েছে কিনা খোঁজ নেওয়ার মতো একটা লোক থাকে না। দিদি সেই জন্য কার্ডটা আপনাদের নামে করেছে। আপনাদের নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড হয় আপনার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। এই যুগান্তকারী সিদ্ধান্ত আপনি বলুন তো ভারতবর্ষে কটা মুখ্যমন্ত্রী করে দেখাতে পেরেছে? আপনি বলুন তো এই যুগান্তকারী সিদ্ধান্ত বিজেপির কোন রাজ্য সরকার করে দেখাতে পেরেছে? কেউ বলতে পারবেন না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। বিজেপি বলছে আমরা দেশের সবথেকে বড় রাজনৈতিক দল। আরে আপনারা যদি দেশের সবথেকে বড় রাজনৈতিক দল হন আর প্রকৃত রাজনীতিবিদ যদি হন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আপনি 7 বছর ক্ষমতায় আপনি কত টাকা দিয়েছেন নদিয়ার জন্য, ক পয়সা মানুষকে দিয়ে সাহায্য করেছেন, কবার মানুষের পাশে দাঁড়িয়েছেন, কোন প্রকল্প কোন জনদরদি প্রকল্প মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছেন আপনি। আপনাকে রিপোর্ট কার্ড নিয়ে আসতে হবে। বাংলায় 80,000 বুথ রয়েছে, আপনি ঠিক করুন আপনি কোথায় দাঁড়াবেন, আপনি কোথায় মঞ্চ বাঁধবেন, আপনি কোথায় সভা করবেন, আপনি সময় ঠিক করুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি মঞ্চের বাড়ার স্থান ঠিক করুন। একদিকে আপনি দাঁড়াবেন, একদিকে আমি দাঁড়াবো, একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা আর একদিকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব যে আপনার মোদিজি 7 বছরে এই রানাঘাট আর নদিয়ার জন্য কি কাজ করেছে, আর আমাদের দিদি 10 বছরে এই নদিয়ার জন্য আর রানাঘাটের জন্য কি কাজ করেছে। আপনি উন্নয়নের পরিসংখ্যান নিয়ে যাবেন, আমি উন্নয়নের পরিসংখ্যান নিয়ে যাব। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। 10-0 গোল দিয়ে আগামী 1 ঘন্টার মধ্যে মাঠে বোকারটা করে মাঠ থেকে বার করে দেবো, কথা দিয়ে গেল। আসুন লড়বেন। এই যে এত বড় বড় কথা বলছে, আপনারা জেনে রাখুন এই যে করোনার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। আপনারা জানেন ভারতবর্ষের জনসংখ্যা 130 কোটি, আর মোদিজি ভারতবর্ষে কত টিকা পাঠিয়েছে? 1 কোটি টিকা পাঠিয়েছে। আর বিদেশে কত টিকা পাঠিয়েছে? 10 কোটি। বাংলাদেশে টিকা পাঠিয়েছে, পাকিস্তানে টিকা পাঠিয়েছে, ভুটানে টিকা পাঠিয়েছে, নেপালে টিকা পাঠিয়েছে, শ্রীলঙ্কায় টিকা পাঠিয়েছে। ভারতে 1 কোটি টিকা আর বিদেশে রপ্তানি করেছে 10 কোটি টিকা। আপনি দেখুন যেখানে ভারতে ভ্যাকসিন তৈরি হচ্ছে 130 কোটি মানুষের জীবনের এদের কাছে কোনো দাম নেই। তার কারণ কি?
ভারতের প্রধানমন্ত্রী চায় যে ভারতের মানুষ বাঁচলো আর মরলো কিছু যায় আসে না, কিন্তু বিশ্বের তাবড় তাবড় দেশ যেন মোদীর নামে ঢাকার ঢোল পেটায়, তার ভাবমূর্তি যেন উজ্জ্বল হয়, এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর উদ্দেশ্য। অন্যদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে। পারত না 1 কোটি বাংলায় দিয়ে 1 কোটি মধ্যপ্রদেশে দিতে, 1 কোটি বাংলায় দিয়ে 2 কোটি উত্তরপ্রদেশে দিতে, তাহলে সারা দেশ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জয় জয়কার করত। মমতা বন্দ্যোপাধ্যায় তা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায়, খাদ্যসাথীর আওতায় নিয়ে এসছে। সবাইকে খাদ্যসাথীর আওতায় নিয়ে এসছে, সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে, যে আমার ভাবমূর্তির দরকার নেই, আগামী দিন আমার বাংলার মানুষ যেন খেয়ে পড়ে সঠিকভাবে বাঁচতে পারে, সেটাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনারা দেখুন, দিদি 10 অঙ্গীকারের কথা বলেছে। 10 অঙ্গীকার কি? 10 অঙ্গীকার কি? দিদি যা কথা দেয়, কথা দিয়ে কথা রাখে, হ্যাঁ কিনা? কি মায়েরা, কথা দিয়ে কথা রাখে কিনা? কথা দিয়ে কথা রাখে কিনা? বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, আপনি চালালে কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর দিদির প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, আপনি চালালে কানে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন। যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে। দিদি যা কথা দিয়েছে কথা রেখেছে। দিদি 17ই মার্চ ইস্তাহার প্রকাশ করেছে। ইস্তাহার প্রকাশ করে কি বলেছে? দিদি 10 অঙ্গীকারের কথা বলেছে। তার মধ্যে 4টে অঙ্গীকার খালি আজকে আমি আপনাদের বলছি, শুনুন। প্রথম অঙ্গীকার কি? দিদি বলেছে আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামে একটা প্রকল্প শুরু করতে চলেছি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এমন একটা প্রকল্প যেখানে বাংলায় যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যারা 12 এর পর কেউ ডাক্তারি পড়তে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কেউ মেডিকেল পড়তে চায়, কিন্তু ভাবে আমার বাবা মার কাছে তো টাকা নেই, আমার পড়াশোনার দায় দায়িত্ব কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আগামী দিন আপনি উচ্চশিক্ষায় যা পড়তে চান, আপনি যদি ডাক্তার হতে চান, আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, আপনি যদি মেডিকেল পড়তে চান, আপনার পড়াশোনার দায়িত্ব আমার সরকার 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনাদের করে দেবে, আপনারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ুন, কারোর কাছে হাত পাততে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে। এই যে দিলীপ ঘোষ কি বলছে? বলছে এখন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 12 শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য টাকা দিয়েছে, বলছে রাজনীতি করছে, ভোটের রাজনীতি। আচ্ছা আপনারা বলুন, যারা 12 শ্রেণীতে পড়ে 12-এ, তারা ভোট দেবে? তারা ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে পৌঁছেছে? উত্তর হচ্ছে না, তারা ভোট দেবে না। তাও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ট্যাব কেনার জন্য, মোবাইল কেনার জন্য 10,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে, যে ভোট তোমাদের দিতে হবে না, আগামী দিন নিজেদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে নিজের সমাজকে, নিজের পরিবারকে, নিজের রাজ্যকে সমৃদ্ধশালী করে তোলো, উজ্জ্বল করে তোলো। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি শুনুন, দ্বিতীয় অঙ্গীকার ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় কি? ন্যূনতম মাসিক আয় হচ্ছে এমন একটা প্রকল্প যেখানে দিদি কথা দিয়েছে যে বাংলার যত পরিবার আছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সারা বাংলা জুড়ে 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীকে মাসে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা সরাসরি দিদি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। আর আপনি যদি SC ST পরিবারের হন, তাহলে দিদি বলেছে যে মাসে 500 না, মাসে 1,000 আর বছরে 12,000 টাকা আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌঁছে দেবে, কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না। এই নজিরবিহীন দৃষ্টান্তমূলক প্রকল্প এখনো ভারতবর্ষ এবং সমগ্র বিশ্বে কেউ করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে আগামী 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে, পরের দিন থেকে ন্যূনতম মাসিক আয়ের প্রকল্প আমরা শুরু করে 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীদের হাতে হাতে পয়সা পৌঁছে দেবো। তৃতীয়, এই যে বিজেপি এখন বলছে যে আমরা কৃষকদের 6,000 টাকা দিতে চাই, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিতে দিচ্ছে না, বলছে তো। আপনারা শুনে রাখুন, আমরা 5 বছর ধরে কৃষক বন্ধু করছি। 5 বছর ধরে কৃষকদের একর পিছু 5,000 টাকা দেওয়া হয়। এখন মোদিজি নির্বাচনের আগে ভাষণ দিচ্ছে, কি দিচ্ছে না, কৃষকদের আমরা টাকা দিতে চাই। প্রতি বছর বাংলা থেকে কেন্দ্রের সরকার কত টাকা কেটে নিয়ে যায় জানেন? 75,000 কোটি টাকা। 7 বছর এরা ক্ষমতায় কত টাকা কেটে নিয়ে গেছে? 5,25,000 কোটি টাকা। আর এখন ন্যাকামো করে নির্বাচনের আগে বলছে কৃষকদের 6,000 টাকা দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, তোমাদের নামও লাগবে না, তোমাদের প্রকল্পও লাগবে না।
আমার সরকার বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে একর পিছু 10,000 টাকা দেবে, তোমাদের 6,000 টাকার দরকার নেই। একদিকে বহিরাগত ধাপ্পাবাজ জুমলাবাজ নেতা 8,500 কোটি টাকার বিমানে চড়ে এসে উড়ে এসে জুড়ে বসেছে, পরনে দামি পায়জামা পাঞ্জাবি, দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস, 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে থাকছে টালির ছাদের ঘরের তলায়, পরনে সুতির শাড়ি আর পায়ে হাওয়াই চপ্পল, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আজকে এই সভা থেকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আর চতুর্থ, দিদি যা বলেছে, দিদি কথা দিয়ে কথা রেখেছে। আপনারা বিনা পয়সায় রেশন পান কি পান না?